অপূর্ণ প্রেমের শেষ ঠিকানা। প্রথম দেখা, শরতের বিকেল। আকাশে সাদা মেঘের ভেলা, হালকা বাতাসে কাশফুল দুলছে। ছোট্ট শহর কৃষ্ণনগরের রেল স্টেশনে দাঁড়িয়েছিল অনিক। সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। নতুন শহর, নতুন জীবন, নতুন স্বপ্ন। ট্রেন থামতেই মানুষের ভিড়ের মাঝে হঠাৎ তার চোখ আটকে গেল একটি মেয়ের ওপর। সাদা সালোয়ার কামিজ, কাঁধে নীল ব্যাগ, কপালে ছোট্ট কালো টিপ। সে ব্যস্ত হয়ে নিজের ব্যাগ খুঁজছিল। হঠাৎ তার হাত থেকে একটা বই মাটিতে পড়ে গেল। অনিক বইটা তুলে দিয়ে বলল, মনে হয় এটা আপনার? মেয়েটি মুচকি হেসে বলল, ধন্যবাদ। সেই হাসিটা যেন অনিকের মনে অদ্ভুত এক আলো জ্বালিয়ে দিল। পরদিন বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাসে গিয়ে সে অবাক হয়ে দেখল সেই মেয়েটিই তার পাশের বেঞ্চে বসে আছে। মেয়েটির নাম মায়া। শুরু হলো পরিচয়, তারপর বন্ধুত্ব। দিন যেতে লাগল। লাইব্রেরিতে একসাথে পড়া, ক্যান্টিনে চা খাওয়া, ক্লাস শেষে নদীর ধারে হাঁটা, সবকিছুই ধীরে ধীরে তাদের সম্পর্ককে গভীর করে তুলল। মায়া ছিল খুব শান্ত স্বভাবের। সে কম কথা বলতো, কিন্তু তার চোখে ছিল হাজারো গল্প। একদিন বিকেলে অনেক জিজ্ঞেস করল, তুমি এত চুপচাপ কেন? মায়া মৃদু হেসে বলল, সব অনুভূতি মুখে বলা যায় না, কিছু অনুভূতি শুধু হৃদয়ে থাকে। সেদিনের পর থেকে অনেক বুঝতে পারল সে আর শুধু বন্ধুত্বের জায়গায় নেই, সে মায়াকে ভালোবেসে ফেলেছে। কিন্তু ভালোবাসার কথা বলার সাহস তার হচ্ছিল না। এদিকে বিশ্ববিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো। মায়া গান গাইবে আর অনেক আবৃত্তি করবে। মঞ্চে দাঁড়িয়ে মায়া যখন গাইল, তুমি রবে নীরবে হৃদয়ে মম, অনেকের মনে হলো গানটা যেন শুধু তার জন্যেই। অনুষ্ঠান শেষে দুজনে ক্যাম্পাসের পুরনো বটগাছের নিচে বসেছিল। আকাশে তখন পূর্ণিমার চাঁদ। অনেক ধীরে ধীরে বলল, মায়া, যদি কোনোদিন আমি তোমার থেকে অনেক দূরে চলে যাই, তুমি কি আমাকে মনে রাখবে? মায়া কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, কিছু মানুষকে দূরত্বে হারানো যায় না, তারা হৃদয়ে থেকে যায়। সেই উত্তর শুনে অনেকের বুকের ভেতর অদ্ভুত এক শান্তি নেমে এলো। সে সেদিনই ঠিক করল খুব শিগগিরই নিজের মনের কথা বলে দিবে। কিন্তু ভাগ্য যেন অন্য গল্প লিখছিল। পরদিন সকালে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে সে জানতে পারল মায়া হঠাৎ করে কলেজে আসা বন্ধ করে দিয়েছে। কেউ জানে না সে কোথায় গেছে, তার ফোন বন্ধ। বাড়িতে গিয়েও অনেক জানতে পারল পুরো পরিবার রাতারাতি শহর ছেড়ে চলে গেছে। শুধু মায়ার ঘরের জানলার পাশে একটা ছোট্ট কাগজ বাতাসে উড়ছিল। কাগজটাতে মাত্র একটি লাইন লেখা ছিল, যদি সত্যিই ভালোবাসো তাহলে একদিন আমাকে খুঁজে নিও। অনেক কাগজটা শক্ত করে মুঠোয় ধরে আকাশের দিকে তাকিয়ে রইল। সে জানত না এই একটি বাক্যই তাকে এমন এক যাত্রায় নিয়ে যাবে যেখানে অপেক্ষা করছে হাজারো কষ্ট, অশ্রু আর এক অসমাপ্ত ভালোবাসার গল্প। হারিয়ে যাওয়া ভালোবাসার খোঁজ। মায়ের লেখা ছোট্ট চিরকুটটা অনেক প্রতিদিন নিজের মানিব্যাগে রাখত। যদি সত্যিই ভালোবাসো তাহলে একদিন আমাকে খুঁজে নিও। মাত্র একটি লাইন, কিন্তু সেই লাইনটাই যেন তার পুরো জীবন বদলে দিল। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ হলেও অনেকের মন পড়ে থাকল মায়ের স্মৃতিতে। বন্ধুরা বলতো, জীবনে এগিয়ে চল, কিন্তু অনেকের উত্তর ছিল একটাই, যে মানুষটা হৃদয়ে থাকে তাকে ছেড়ে এগিয়ে যাওয়া যায় না। 2 বছর কেটে গেল। একদিন কলকাতার একটি প্রকাশনীতে চাকরি পেল অনিক। নতুন শহর, নতুন অফিস, নতুন মানুষ। কিন্তু প্রতিদিন অফিস থেকে ফেরার পথে সে মানুষের ভিড়ে একটা মুখ খুঁজত। হয়তো মায়া, হয়তো আজ দেখা হয়ে যাবে। কিন্তু প্রতিদিনই সে খালি হাতে ফিরত। এক বৃষ্টির সন্ধ্যা অফিস থেকে বেরিয়ে প্রবল বৃষ্টিতে ভিজে একটি ছোট্ট বইয়ের দোকানে ঢুকল অনিক। হঠাৎ তার চোখ পড়ল কাউন্টারের পাশে দাঁড়ানো এক মেয়ের দিকে। একই রকম চুল, একই রকম হাসি। সে ছুটে গিয়ে ডাকল, মায়া। মেয়েটি ঘুরে তাকালো, কিন্তু সে মায়া নয়। অনেক নীরবে ফিরে এলো। দোকানের মালিক সব বুঝতে পেরে বললেন, যাকে খুঁজছেন সে যদি আপনার হয় একদিন ঠিকই ফিরে আসবে। অনেক শুধু মুচকি হেসে বেরিয়ে গেল। অদ্ভুত এক চিঠি সেই রাতেই বাড়ি ফিরে দরজার নিচে একটি খাম দেখতে পেল। খামের ওপর কোনো প্রেরকের নাম নেই, শুধু লেখা,
অনিকের জন্য। হাত কাঁপতে কাঁপতে খাম খুলল। ভেতরে একটি শুকনো কৃষ্ণচূড়া ফুল আর একটি চিঠি। চিঠিতে লেখা, তুমি কি এখনো আমাকে মনে রেখেছ? আমি প্রতিদিন তোমাকে মনে করি, কিন্তু তোমার কাছে ফিরতে পারি না, কারণ আমার জীবনের সত্যিটা জানলে হয়তো তুমি আমাকে আর ভালোবাসবে না। মায়া। চিঠির নিচে একটি ঠিকানা, শান্তিনিকেতন। দীর্ঘ যাত্রা। পরদিনই অনেক ট্রেনে চেপে রওনা দিল। সারাটা পথ শুধু একটাই ভাবনা, এত বছর পর কি সত্যিই মায়ের সঙ্গে দেখা হবে, নাকি এটাও কোনো ভুল? শান্তিনিকেতনে পৌঁছে ঠিকানাটা খুঁজতে শুরু করল। ঠিকানায় গিয়ে দেখল একটি ছোট্ট অনাথ আশ্রম। সেখানে অনেক শিশু খেলছে। অনেক একজন বৃদ্ধার কাছে গিয়ে জিজ্ঞেস করল, এখানে কি মায়া নামে কেউ থাকে? বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুমি অনিক? অনিক অবাক হয়ে মাথা নাড়ল। বৃদ্ধা ধীরে ধীরে ভেতরে নিয়ে গেলেন। একটি ঘরের দেয়ালে ঝোলানো ছিল অনেকগুলো ছবি। হাসি মুখে বাচ্চাদের সঙ্গে দাঁড়িয়ে আছে মায়া। বৃদ্ধা বললেন, এই আশ্রমের সব বাচ্চাই ওর পৃথিবী। অনিকের চোখ ভিজে উঠল। ও কোথায়? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ সকালে হাসপাতালে গেছে। কেন? বৃদ্ধা নিচু গলায় বললেন, মায়া অনেক দিন ধরে অসুস্থ। হাসপাতালের করিডোর অনেক ছুটে গেল হাসপাতালে। দীর্ঘ করিডোর পেরিয়ে একটি কেবিনের সামনে দাঁড়াল। দরজার কাচ দিয়ে দেখতে পেলে জানলার পাশে বসে আছে মায়া। চোখে ক্লান্তি, মুখে আগের সেই মিষ্টি হাসি। অনেক দরজা খুলতেই মায়া ধীরে ধীরে তাকালো। দুজনের চোখে জল। কেউ কোনো কথা বলতে পারল না। অনেকক্ষণ পর মায়া মৃদু হেসে বলল, আমি জানতাম তুমি একদিন ঠিক আসবে। অনিক তার সামনে বসে কাঁপা গলায় বলল, তুমি এভাবে চলে গেলে কেন? মায়া জানলার বাইরে তাকিয়ে বলল, কারণ আমি চাইনি আমার কষ্ট তোমার জীবন নষ্ট করুক। কি হবে জীবন নষ্ট করুক? কি হয়েছে তোমার? মায়া উত্তর দিল না, শুধু নিজের রিপোর্টটা অনিকের হাতে তুলে দিল। রিপোর্টের প্রথম লাইনে লেখা ছিল, ব্লাড ক্যান্সার, ফাইনাল স্টেজ। অনিকের হাত থেকে কাগজটা মেঝেতে পড়ে গেল। তার মনে হলো পৃথিবীটা হঠাৎ থেমে গেছে। সে মায়ার হাত শক্ত করে ধরে বলল, তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছ, কিন্তু আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। মায়ার চোখ বেয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়ল। সে শুধু বলল, ভালোবাসা মানে সবসময় একসাথে থাকা নয়, কখনো কখনো দূরে থেকেও কাউকে সারা জীবন ভালোবেসে যাওয়া। শেষ লড়াইয়ের শুরু। হাসপাতালের সেই রিপোর্টটা হাতে নিয়ে অনেকক্ষণ নিশ্চুপ বসে রইল। তার চোখের সামনে ভেসে উঠছিল বিশ্ববিদ্যালয়ের সেই দিনগুলো, ক্যান্টিনে একসঙ্গে চা খাওয়া, নদীর ধারে বসে স্বপ্ন দেখা, আর মায়ার সেই হাসি। আজ সেই হাসির আড়ালে লুকিয়ে আছে মৃত্যুর ছায়া। অনেক মায়ার হাত ধরে বলল, তুমি একা এত বড় কষ্ট সহ্য করছো, আর আমাকে কিছুই জানাওনি। মায়া মৃদু হেসে বলল, তোমার জীবনে কষ্ট হয়ে থাকতে চাইনি, চেয়েছিলাম তুমি আমাকে ভুলে সুখে থাকো। অনেক চোখের জল মুছে বলল, ভালোবাসার মানুষকে ভুলে সুখে থাকা যায় না। নতুন লড়াই। পরদিন থেকেই অনেক চিকিৎসার জন্য দৌড়ঝাঁপ শুরু করল। দেশের বড় বড় ডাক্তারদের সঙ্গে কথা বলল, নিজের সঞ্চয়, চাকরির বেতন সব খরচ করতে শুরু করল। বন্ধুরাও সাহায্যের হাত বাড়িয়ে দিল। সোশ্যাল মিডিয়ায় মায়ার চিকিৎসার জন্য ক্যাম্পেইন শুরু হলো। হাজারো অচেনা মানুষ সাহায্য করলেন। মায়া অবাক হয়ে বলল, এত মানুষ আমাকে চেনে না, তবুও সাহায্য করছে। অনেক হাসল। ভালোবাসা শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা মানুষের হৃদয়েও ছড়িয়ে পড়ে। একটি পুরনো ডায়েরি। একদিন অনাথ আশ্রমের বৃদ্ধা অনিকের হাতে একটি ডায়েরি তুলে দিলেন। এটা মায়া রেখে গিয়েছিল, বলেছিল যদি কোনো বা হাতে ডায়েরি খুলল। প্রথম পাতায় লেখা, যদি এই ডায়েরি তুমি পড়ো তাহলে বুঝবে আমি এখনও তোমাকে আগের মতোই ভালোবাসি। প্রতিটি পাতায় ছিল অনিককে নিয়ে লেখা স্মৃতি। আজ নদীর ধারে ওর সঙ্গে বসেছিলাম, ও জানে না আমি ওকে কতটা ভালোবাসি। আজ ডাক্তার বললেন আমার অসুখ ধরা পড়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি অনিককে কিছুই জানাবো না, ওর ভবিষ্যৎ নষ্ট হতে দেব না। যদি কোনো দিন ও আমাকে খুঁজে পায়, আমি শুধু ওর হাসিটা দেখতে চাই।
ডায়েরির পাতাগুলো অশ্রুতে ভিজে গেল। একজন বিশেষজ্ঞ ডাক্তার জানালেন বিদেশে একটি নতুন চিকিৎসা পদ্ধতি শুরু হয়েছে। সেখানে গেলে হয়তো বাঁচার একটা সুযোগ আছে, কিন্তু খরচ প্রায় 50 লক্ষ টাকা। অনিক এক মুহূর্তও দেরি করল না। বাবার রেখে যাওয়া জমি বিক্রি করল, নিজের ফ্ল্যাট বিক্রি করল। বন্ধুরা বলল, সব হারিয়ে ফেলছিস। অনিক শান্ত গলায় বলল, যাকে ভালোবাসি তাকে বাঁচানোর জন্য সব হারাতে রাজি আছি। এক অদ্ভুত সত্য। বিদেশে যাওয়ার প্রস্তুতির মাঝেই মায়া অনিককে ডেকে বলল, তোমাকে একটা সত্যি কথা বলবো। অনিক মাথা নাড়ল। মায়া বলল, আমাদের প্রথম দেখা স্টেশনে হয়নি। অনিক অবাক। মায়া হাসল। তুমি যখন স্কুলে পড়তে একবার বৃষ্টিতে ভিজে একটা ছোট্ট মেয়েকে ছাতা দিয়েছিলে, সেই মেয়েটা আমি। অনিক কিছুতেই মনে করতে পারছিল না। মায়া ব্যাগ থেকে একটি পুরনো নীল রঙের ছাতার ছবি বের করল। সেদিন থেকেই আমি বিশ্বাস করেছিলাম পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে। অনিকের চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল তাদের গল্পটা কেবল কলেজ থেকে নয়, আরও অনেক আগে থেকেই শুরু হয়েছিল। বিদায়ের চিঠি। বিদেশ যাওয়ার আগের রাতে অনিক হঠাৎ মায়ার ঘরে গিয়ে দেখল সে ঘুমিয়ে আছে। টেবিলের ওপর একটি খামের ওপর লেখা, যদি আমি ফিরে না আসি। অনিক খাম খুলল না। সে ধীরে গিয়ে মায়ের পাশে বসে শুধু বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি ফিরবে। আমরা এখনও আমাদের স্বপ্নের ছোট্ট বাড়িটা বানাইনি। মায়া চোখ খুলে মৃদু হেসে বলল, স্বপ্নগুলো বেঁচে থাকুক, মানুষ না থাকলেও। জানলার বাইরে তখন ভোরের আলো ফুটছে। এটি নতুন দিনের শুরু। কিন্তু সেই দিনের ভেতর লুকিয়েছিল এমন এক পরীক্ষা যা তাদের ভালোবাসাকে চিরদিনের জন্য বদলে দিতে চলেছে। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে অনেক জানলার বাইরে তাকিয়েছিল। বিদেশ যাওয়ার ফ্লাইট আর মাত্র 2 দিন পর। চারদিকে সবাই ব্যস্ত, কিন্তু তার মনে একটাই প্রশ্ন, আমি কি সত্যিই মায়াকে ফিরিয়ে আনতে পারব? মায়া যেন সব বুঝতে পারছিল। সে হেসে বলল, এত চিন্তা করো না, যদি ভাগ্যে থাকে আমি ফিরব। অনেক উত্তর দিল, ভাগ্যের ওপর নয়, আমি আমাদের ভালোবাসার ওপর বিশ্বাস করি। নতুন দেশে নতুন আশা। বিদেশের হাসপাতালে পৌঁছে একের পর এক পরীক্ষা শুরু হলো। ডাক্তাররা জানালেন চিকিৎসা কঠিন, কিন্তু অসম্ভব নয়, তবে ঝুঁকি অনেক। চিকিৎসা স্যার প্রথম কয়েকদিন মায়া খুব কষ্ট পেল। চুল পড়ে যেতে শুরু করল। মুখের হাসিটাও যেন ধীরে ধীরে ম্লান হয়ে গেল। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে চুপচাপ নিজের দিকে তাকিয়েছিল। অনিক পেছন থেকে এসে বলল, তুমি জানো, তোমার সৌন্দর্য তোমার মুখে নয়, তোমার হৃদয়ে। মায়া হেসে ফেলল, তুমি এখনও আগের মতোই কথা বলো। অসমাপ্ত স্বপ্নের তালিকা। এক রাতে মায়া একটি খাতা বের করল। খাতার নাম, আমার শেষ ইচ্ছেগুলো। অনেক অবাক হয়ে জিজ্ঞেস করল, এগুলো কি? মায়া বলল, যদি কখনো সময় ফুরিয়ে যায় তাহলে অন্তত কিছু স্বপ্ন পূরণ হোক। তালিকায় লেখা ছিল, সূর্যোদয় একসাথে দেখা, বৃষ্টিতে ভিজে হাঁটা, নদীর ধারে বসে চা খাওয়া, অনাথ আশ্রমের সব বাচ্চাদের নতুন পোশাক কিনে দেওয়া, আর শেষ ইচ্ছা, অনিকের মুখে সারা জীবন হাসি দেখতে চাই। শেষ লাইনটা পড়ে অনিক আর নিজেকে সামলাতে পারল না। একটি ছোট্ট আংটি। পরদিন অনিক একটি সাধারণ রূপার আংটি কিনে আনল। হাসপাতালের বাগানে হাঁটতে হাঁটতে সে হাঁটু গেড়ে বসে বলল, বিয়ে মানে শুধু অনুষ্ঠান নয়, আমার কাছে বিয়ে মানে সারা জীবন তোমার পাশে থাকা। তুমি কি আমার হবে? মায়ার চোখ ভিজে উঠল। সে কাপা হাতে আংটিটা পরে বলল, আমি তো অনেক আগেই তোমার হয়ে গেছি। সেদিন হাসপাতালের নার্স, ডাক্তার সবাই হাততালি দিয়েছিল, কিন্তু তাদের হাসির আড়ালে লুকিয়েছিল এক অজানা ভয়। 1 সপ্তাহ পর ডাক্তার অনিককে আলাদা দেখে বললেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু রোগ শরীরের অনেকটা জায়গায় ছড়িয়ে পড়েছে। তাহলে অলৌকিক কিছু না ঘটলে সময় খুব কম। অনিকের মনে হলো মাটি যেন পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। সে কিছু না বলে হাসপাতালের ছাদে গিয়ে দাঁড়াল। আকাশের দিকে তাকিয়ে শুধু বলল, ঈশ্বর, আমার আয়ুটা ওকে দিয়ে দিন। সেই রাতে মায়া অনিককে কাছে ডেকে বলল, আমি যদি না থাকি তুমি কি আবার নতুন করে জীবন শুরু করবে? অনিক সঙ্গে সঙ্গে বলল, না।
মায়া তার হাত ধরে বলল, এটা প্রতিশ্রুতি দাও না। ভালোবাসা মানে কাউকে হারিয়ে নিজের জীবন শেষ করে দেওয়া নয়। ভালোবাসা মানে তার স্বপ্নগুলো বাঁচিয়ে রাখা। তাহলে তুমি কি চাও? মায়া মৃদু হেসে বলল, আমি চাই তুমি অনাথ আশ্রমের বাচ্চাদের জন্য একটা স্কুল তৈরি করো। ওদের মুখে হাসি দেখলেই মনে হবে আমি এখনো তোমার পাশে আছি। অনেক নীরবে মাথা নাড়ল। শেষ চিঠি। পরদিন সকালে মায়া অনিকের হাতে একটি খাম দিল, বলল, এখন খুলবে না, যখন আমি তোমার সামনে থাকব না তখন পড়বে। অনেক খামটা বুকের কাছে চেপে ধরল। সে জানত না এই চিঠির প্রতিটি শব্দ তার ভবিষ্যৎ বদলে দেবে। শেষ রাত। সেদিন রাতে হাসপাতালের জানালার বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল। মায়া জানালার পাশে বসে বৃষ্টি দেখছিল। হঠাৎ সে বলল, মনে আছে তুমি বলেছিলে একটা ছোট্ট বাড়ি বানাবে? অনিক হাসল। হ্যাঁ, জানালার পাশে তুমি থাকবে, আমি চা বানাবো। মায়া চোখ বন্ধ করে বলল, হয়তো সেই বাড়িটা এই পৃথিবীতে হবে না, কিন্তু অন্য কোনো আকাশে আমরা আবার দেখা করব। অনিক তার হাত শক্ত করে ধরে রইল। বৃষ্টির শব্দের মাঝে দুজনেই চুপ, কিন্তু সেই নীরবতার ভেতর হাজারটা না বলা কথা লুকিয়েছিল। রাত বাড়তে লাগল, আর হাসপাতালের মনিটরের আলো নিঃশব্দে জ্বলতে থাকল। ভালোবাসা কখনো শেষ হয় না। হাসপাতালের সেই রাতটা ছিল খুব নীরব। জানলার কাছে বৃষ্টির ফোঁটা পড়ছিল টুপটাপ করে। মায়া বিছানায় শুয়েছিল, আর অনিক তার হাত ধরে বসেছিল। দুজনের চোখে ঘুম নেই। ভোরের আলো ফুটতেই মায়া ধীরে ধীরে চোখ খুলল। সে মৃদু হেসে বলল, আজ সূর্যটা কত সুন্দর, তাই না? অনিক হাসার চেষ্টা করল। হ্যাঁ, কারণ আজ তুমি হাসছ। মায়া ধীরে ধীরে উঠে জানলার দিকে তাকালো। জানো, আমার আর মৃত্যুকে ভয় লাগে না, শুধু একটা আফসোস থেকে যাবে। কি আফসোস? তোমার সঙ্গে বুড়ো হতে পারলাম না। এই কথাটা শুনে অনিক আর নিজেকে সামলাতে পারল না। সে মায়ার হাত ধরে কাঁদতে লাগল। শেষ মুহূর্ত। ডাক্তাররা হঠাৎ কেবিনে ছুটে এলেন। মেশিনের শব্দ দ্রুত বদলে যাচ্ছিল। মায়ার শ্বাস ধীরে ধীরে কমে আসছিল। সে কষ্ট করে অনিককে কাছে ডাকল। কাপা কণ্ঠে বলল, একটা কথা রাখবে? হাজারটা রাখব। কাঁদবে না, আমি তোমার হাসির মধ্যেই বেঁচে থাকতে চাই। অনিক মাথা নাড়ল। মায়া শেষবারের মতো তার হাত চেপে ধরে বলল, পরের জন্মে আবার তো তোমাকেই চাই। এরপর ধীরে ধীরে তার হাতটা নিস্তেজ হয়ে গেল। হাসপাতালের মনিটরে একটানা সোজা লাইন ভেসে উঠল। ঘরটা নিস্তব্ধ। অনিক শুধু মায়ের কপালে আলতো করে চুমু খেয়ে বলল, ভালোবাসি, আজও, সারা জীবন। শেষ চিঠি। কয়েকদিন পর দেশে ফিরে অনিক সেই খামটা খুলল যেটা মায়া তাকে দিয়েছিল। চিঠিতে লেখা ছিল, প্রিয় অনিক, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে হয়তো আমি আর তোমার সামনে নেই। আমার জন্য নিজের জীবন থামিয়ে রেখো না। আমি চলে গেলেও তোমার প্রতিটা ভালো কাজে, প্রতিটা হাসিতে, প্রতিটা সূর্যোদয়ে আমি বেঁচে থাকব। একটা কথা মনে রেখো, সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না। মানুষ চলে যায়, কিন্তু তার ভালোবাসা থেকে যায়। আর হ্যাঁ, আমাদের যে ছোট্ট বাড়ির স্বপ্ন ছিল, সেটা না পারলে অন্তত একটা স্কুল বানিও, যেখানে অসহায় বাচ্চারা স্বপ্ন দেখতে শিখবে। তাহলেই মনে করব আমি তোমার সাথেই আছি। তোমার মায়া। চিঠিটা পড়ে অনেকক্ষণ নীরবে বসে রইল। তার চোখে জল ছিল, কিন্তু ঠোঁটে ছিল একটুখানি হাসি। কারণ সে বুঝে গিয়েছিল, ভালোবাসা হারায় না, রূপ বদলায়। 5 বছর পরে শান্তিনিকেতনের সেই অনাথ আশ্রমের পাশে দাঁড়িয়ে আছে একটি নতুন স্কুল। বড় অক্ষরে লেখা, মায়া স্বপ্ন বিদ্যালয়। প্রতিদিন শত শত শিশু সেখানে পড়তে আসে। স্কুলের প্রবেশদ্বারের পাশে মায়ার একটি ছবি। ছবির নিচে লেখা, যে ভালোবাসা মানুষকে বাঁচতে শেখায়, সেই ভালোবাসাই চিরন্তন। অনেক প্রতিদিন স্কুলে আসে, বাচ্চাদের সঙ্গে গল্প করে, হাসে, খেলাধুলা করে। একদিন একটি ছোট্ট মেয়ে এসে জিজ্ঞেস করল, আঙ্কেল, এই ছবির আপুকে? অনিক আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ও আমার সবচেয়ে সুন্দর স্বপ্ন।
শেষ দৃশ্য। সন্ধ্যায় স্কুলের মাঠে একা বসেছিল অনিক। হঠাৎ হালকা বাতাস বইল। একটি কৃষ্ণচূড়ার ফুল উড়ে এসে তার কোলে পড়ল। সে ফুলটা হাতে নিয়ে চোখ বন্ধ করল। মনে হলো খুব পরিচিত একটি কণ্ঠ ভেসে আসছে। আমি তো আছি তোমার হৃদয়ে। অনিক আকাশের দিকে তাকিয়ে হাসল। তার চোখে জল ছিল, কিন্তু সেই জলে আর কষ্ট ছিল না, ছিল শুধু গভীর ভালোবাসা আর মধুর স্মৃতি। আপনারা শুনছিলেন অপূর্ণ প্রেমের শেষ ঠিকানা। গল্পটি ভালো লাগলে গল্পে একটি লাইক এবং goppo.com-এ একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ অন্যান্য গল্পগুলি শুনতে দেখতে থাকুন goppo.com।